হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আর একটা রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকের প্রসঙ্গটা একটু অন্যরকম, একটু অন্য ধরনের। মাসখানেক আগে যখন ভারত আর পাকিস্তানের মধ্যে ঝামেলা চলছিল, যখন একে অপরকে আক্রমণ করেছিল, তখন কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ পাকিস্তানকে সাপোর্ট করেছিল। আর সেই সাথে ভারতের সাথে বাংলাদেশের একটা মানে ঝামেলা হওয়ারও একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। আর অনেকেই এটা সন্দেহ করেছিলেন যে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও ভারত আক্রমণ করতে পারে। তো যেই দেশটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সাহায্য করেছিল বিভিন্নভাবে, সেই দেশটি কি আবার বাংলাদেশকে আক্রমণ করবে? যদি আক্রমণ করে আসলে পরিস্থিতি কি রকম হবে, কি দাঁড়াবে ফলাফল? আর আসলে কি ভারত বাংলাদেশকে আক্রমণ করতে চায়? এই ভিডিওটি হয়তো সে প্রশ্নের উত্তরটা আমরা জানবো। তো চলুন বেশি কথা না বলে একবার দেখে যাচ্ছি যে ভারতকে আসলে বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াতে চায় নাকি চায় না। যদি চায়, কেন চায়? আর যদি চায় না, তাহলে কেনই বা যুদ্ধে জড়াতে চায় না, সেই উত্তরটা একবার এই ভিডিওটিকে দেখে আছি। চলুন ভিডিওটি শুরু করি। লেটস স্টার্ট। 1 2 3। একটা উত্তপ্ত সন্ধ্যা। দিল্লির সাউথ ব্লকের কনফারেন্স রুমে আলোচনার ঝড় বইছে। সামরিক বিশ্লেষকরা মুখোমুখি বসে, টেবিলে বিশাল মানচিত্র বিছানো। আলোচনার বিষয়, যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াতে হয় তাহলে কি হবে। কেউ একজন গম্ভীর স্বরে বলল, আমরা তো বৃহৎ শক্তি, বাংলাদেশ আমাদের সামনে দাঁড়াতে পারবে? একজন অভিজ্ঞ জেনারেল চুপচাপ বসেছিলেন। তিনি ধীরে ধীরে সামান্য ঝুঁকলেন, ঠান্ডা গলায় বললেন, এটা যদি তোমরা সত্যি ভাবো তাহলে ভয়ঙ্কর ভুল করবে। কারণ যুদ্ধ হলে বাংলাদেশ ভুগবে ঠিকই, কিন্তু ভারত টুকরো টুকরো হয়ে যাবে। রুমের ভেতরে মুহূর্তেই নীরবতা নেমে এলো। ভৌগোলিক বাস্তবতা যুদ্ধের জন্য এমন এক দেশ যেখানে যুদ্ধ করা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। চারপাশে নদী, খাল, বিল আর নিচু জমির কারণে ভারী সামরিক যান চলাচলের সুযোগ কম। ট্যাঙ্ক বা বড় অস্ত্র বাংলাদেশে প্রবেশ করানো গেলে তা সহজেই আটকে পড়বে কাদার ফাঁদে। ইতিহাস ঘাটলেও দেখা যায় বহিরাগত শক্তিগুলো এখানে এসে বারবার সমস্যায় পড়েছে। মুঘল আমলেও বাংলার নবাবরা প্রায় স্বাধীনভাবেই শাসন করতেন। ব্রিটিশরা এত বছর ভারত শাসন করলেও বাংলার গ্রাম অঞ্চলে প্রবেশ করাটা তাদের জন্য কঠিন ছিল। 1971 সালের যুদ্ধেও এটাই দেখা গেছে। গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করে বাংলাদেশিরা পাকিস্তানের মতো সুসজ্জিত সেনাবাহিনীকে হারিয়ে দিয়েছিল। এই ভূখণ্ডে দীর্ঘমেয়াদী সামরিক অভিযান চালানো যে কোনো দেশের জন্য দুঃস্বপ্নের মতো। বিশ্ব অর্থনীতির সমীক্ষাগুলো বলছে, যদি সঠিক পথে এগোয় তাহলে 2050 সালের মধ্যে ভারত চীনের পর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হতে পারে। কিন্তু কোনো ধরনের যুদ্ধে জড়িয়ে পড়লে এই স্বপ্ন শেষ হয়ে যাবে। যুদ্ধের খরচ ব্যাপক, মানে অর্থনৈতিকভাবে উপর টিকে থাকার জন্য হলেও ভারত বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াতে চাইবে না। যুদ্ধের ধাক্কায় দেশটির রাজনীতিতেও অস্থিরতা বাড়বে। অভ্যন্তরীণ অসন্তোষ সৃষ্টি হলে ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এতে ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। সুপার পাওয়ার হতে গেলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কূটনৈতিক দক্ষতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা দরকার হয়। কিন্তু যুদ্ধ মানেই এই সব কিছু ধ্বংসের পথে ঠেলে দেওয়া। বাংলাদেশের বন্ধু চীন ভারতের জন্য ধরে বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র। সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক দিক থেকে চীন বাংলাদেশের পাশে রয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ বাঁধলে চীন সরাসরি যুদ্ধ ঘোষণা না করলেও সীমান্তে বিশাল সামরিক চাপ সৃষ্টি করতে পারে। এতে ভারতকে একসঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধ করতে হবে, একদিকে বাংলাদেশ, অন্যদিকে চীন। ইতিহাস বলে, দুই ফ্রন্টে যুদ্ধ চালানো কোনো দেশের পক্ষেই সহজ নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারও এই ভুল করেছিল এবং শেষ পর্যন্ত পরাজিত হয়েছিল। চীনের এই সমর্থন বাংলাদেশের সামরিক শক্তিকেও বহুগুণে বাড়িয়ে তুলবে। ভারতের জন্য এটি অত্যন্ত সংকটের কারণ হয়ে দাঁড়াবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য,
যা সেভেন সিস্টার নামে পরিচিত। সামরিক দিক থেকে ভারতের জন্য সবচেয়ে দুর্বল অঞ্চল। এই রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত মাত্র 40 কিলোমিটার চওড়া একটি সরু পথ দিয়ে, যা চিকেন নেক নামে পরিচিত। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ বাঁধলে চীন সহজেই এই অঞ্চল দখল করে ভারতকে 2 টুকরো করে দিতে পারে। এটাই ভারতের সবচেয়ে বড় দুর্বলতা। চীন দীর্ঘদিন ধরে অরুণাচল প্রদেশের একটা বড় এটাও একটা যৌক্তিক নিজের দাবি কথা করে আসছে। যুদ্ধ বাঁধলে যে সেভেন সিস্টার এবং চিকেন নেক রিস্কে চলে যাবে যদি বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ায় ভারত। এই অঞ্চলকে রক্ষা করা তাদের জন্য কঠিন হবে। সুতরাং বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়ানো মানে ভারত নিজের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলা। বিশ্ব রাজনীতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময় সুবিধাবাদী। ভারত যতই শক্তিশালী হচ্ছে ততই যুক্তরাষ্ট্র এটিকে ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে। যদি ভারত বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসন চালায়, তাহলে যুক্তরাষ্ট্র এটিকে ভারতের উত্থান থামানোর সুযোগ হিসেবে নিতে পারে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিএআই ভারতের অভ্যন্তরীণ বিদ্রোহী গোষ্ঠীগুলোকে উস্কে দিতে পারে। কাশ্মীরে পাকিস্তানের হস্তক্ষেপের পথ আরও উন্মুক্ত হবে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং পশ্চিমাদের চাপের কারণে ভারতের অর্থনীতিতে বিশাল ধাক্কা লাগবে। ফলে যুদ্ধের ফলে যে আন্তর্জাতিক জোট ভারতের বিপক্ষে চলে যাবে, সেটাই ভারতকে আরও বড় সংকটে ফেলবে। সামরিক শক্তির দিক থেকে ভারত শক্তিশালী হতে পারে, কিন্তু যুদ্ধ কখনোই শুধু অস্ত্রের শক্তিতে জেতা যায় না। আমেরিকা ভিয়েতনাম দখল করতে পারেনি, রাশিয়া আফগানিস্তানে টিকতে পারেনি, কারণ যুদ্ধের আসল শক্তি হলো ভূমির মালিকানা ও প্রতিরোধের মনোবল। বাংলাদেশের মানুষ 1971 সালে যেমন প্রতিরোধ করেছিল, তেমনি প্রতিরোধ গড়ে তুলবে। ভারতের বিরুদ্ধে যুদ্ধ বাঁধলে যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান সক্রিয় হয়ে যাবে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো ভারতের বিরুদ্ধে কাজ শুরু করবে। গোপন অভিযানের মাধ্যমে ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করে দেওয়া হতে পারে। ফলে যুদ্ধ শুরু করলে ভারতই ক্ষতিগ্রস্ত হবে। শেষ পর্যন্ত যুদ্ধের আগুনে কে জ্বলবে বেশি? সেই কনফারেন্স রুমের নীরবতা এখনো ভাঙেনি। সামরিক বিশ্লেষকেরা মুখে চাওয়াচাওয়ি করছে। ভারতের গণমাধ্যম যতই শক্তিশালী হয়ে ওঠার গল্প বলুক, বাস্তবতা একেবারে আলাদা। বাংলাদেশ ছোট হলেও তা ছিন্ন ভিন্ন করা সহজ নয়, বরং যুদ্ধ হলে ভারতই ভেঙে পড়তে পারে। সেই অবসরপ্রাপ্ত অভিজ্ঞ জেনারেল উঠে দাঁড়ালেন, মানচিত্রের দিকে তাকিয়ে বললেন, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ মানেই ভারতকে আরও একবার ভারত রাখার লড়াইয়ে নামতে হবে। রাত গভীর হচ্ছে। রাতের নীরবতায় বাংলাদেশ ভারত সীমান্ত বরাবর 2 পাখি উড়ে যাচ্ছে। তারা যুদ্ধ চায় না, শান্তি চায়। নরেন্দ্র মোদী কি শান্তি চায়? বেশ যৌক্তিক বিশ্লেষণ দেখলাম। আসলে কয়েকটা কি পয়েন্ট এখানে তুলে ধরা হয়েছে, যেগুলোর জন্য আসলে ভারত বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াতে চাইবে না বা বাংলাদেশকে আক্রমণ করবে না। আসলে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য এবং কি বাংলাদেশের জন্য, যে ভারত শুধু বাংলাদেশ না, অন্য কোনো দেশের সাথে আপাতত যুদ্ধে জড়াতে চাইবে না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ভারতের সুপার পাওয়ার। মানে বিশ্বে ভারত নিজেকে সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে খুব জোরালোভাবে, কূটনৈতিকভাবে হোক, সামরিকভাবে হোক, বিভিন্নভাবে, অর্থনৈতিকভাবে হোক। তো এখানে আরেকটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে ভারত 2050 সালের ভিতরে চীনের পরেই হবে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। তো এই টার্গেটটা যদি ফিল আপ করতে হয়, তো এখন থেকে শুরু করে এই 2050 সাল পর্যন্ত যে টাইমটা আছে, ওই টাইমের মধ্যে কোনো দেশের সাথে যুদ্ধে জড়ানোটা ভারতের জন্য খুবই রিস্কি হয়ে যাবে, সেটা বাংলাদেশের সাথে হোক বা অন্যান্য দেশের সাথে হোক। আমরা দেখেছি পাকিস্তানের সাথে যে কয়েকদিনের ঝামেলা চললো, যে যুদ্ধ চললো ভারতের, তো খুব দ্রুতই, মূলত ক্ষতি থেকে বাঁচার জন্য খুব দ্রুতই যুদ্ধবিরতির পথে হাঁটছিল। তো এর থেকে বোঝা যায় আসলে ইন্ডিয়া এই মুহূর্তে কোনো প্রকার ঝামেলায় জড়াতে চাচ্ছে না। তো সেখান থেকে আসলে একটু হলে অনুমান করা যায় যে বাংলাদেশকে আক্রমণ করবে না। আর সাথে আন্তর্জাতিক সম্পর্কের যে বিষয়গুলো, এগুলো তো আছে। আর এত রিস্ক নিয়েও যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করেই বসে, তাহলে কিন্তু আন্তর্জাতিক সমর্থন হারাবে। আমেরিকা, চীন, পাকিস্তান এরা কিন্তু অনেকটা ভারত থেকে মুখ ফিরিয়ে নেবে। চীন এবং পাকিস্তান তো আছে, সাথে আমেরিকা যদি এই লিস্টে যোগ দেয়, তাহলে কিন্তু
ইন্ডিয়া অনেকটা চাপে থাকবে আন্তর্জাতিকভাবে। তো এই খুঁটিনাটি বিষয়গুলোই মূলত এখানে তুলে ধরা হচ্ছে, খুব ভালো লাগলো। দারুণ একটা রিয়েলিস্টিক কি বলবো অ্যানালাইসিস, কি করলে কিভাবে কোন অঙ্কে ভারত বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াবে না, সেই অঙ্কগুলোই এখানে খুব সুন্দরভাবে মিলে দিছে, খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটি দেখে আপনাদের কি মনে হয়, আসলে কি ইন্ডিয়া বাংলাদেশের সাথে ভবিষ্যতে যুদ্ধে জড়াবে? আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।